তো বাই দ্য ওয়ে, আমি থাকছি আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। আমার ফুল নেম এমডি মিনহাজুল ইসলাম। তো সংক্ষেপে আমাকে মিনহাজ ভাই বলেই রাখবেন। আর যেহেতু আপনাদের সাথে আমার কমিউনিকেশন হবে এবং আপনাদের ক্লাসগুলো যেহেতু আমি নিচ্ছি, সো আমার সাথে আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। সো আমি হোয়াটসঅ্যাপের লিংক বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি আপনাদের সবাইকে ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। এখন দিলে অনেকে হয়তো নিতে পারবেন না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের যে গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে আপনাদের সাথে কিন্তু আমার অলরেডি যেই কানেকশন বা কমিউনিকেশন সেই বিষয়টি হবে। যদিও আপনারা যারা যে কয়জন ক্লাস করবেন, আপনাদের অনেকেই অলরেডি আমাকে মেসেজ করে জানিয়েছেন যে ভাই আমাদের একটা প্রাইভেট গ্রুপ বা আমাদের হচ্ছে একটা গ্রুপ থাকলে বেশি ভালো হয়। তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ বেস্ট হবে নাকি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেস্ট হবে? আপনাদের ওপিনিয়নের উপরে বেস করেই আমি আসলে আপনাদের গ্রুপ তৈরি করব। তবে বলে রাখি, এর আগে একজন গ্রুপে জানিয়েছিলেন যে হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হয়। প্রবলেমটি হচ্ছে বিশেষ করে পুরাতন মেসেজগুলো থাকে না আর কি, নতুন কেউ জয়েন করলে আগের মেসেজগুলো পায় না। এই একটা প্রবলেম হয়। ওকে, এখন আপনারা যেটা বলেন আর কি, আপনাদের ওপিনিয়নটাই, কারণ যেহেতু আপনারা ক্লাস করবেন আপনাদের সুবিধাগুলোই দেখতে হবে আর কি। হুম। মেসেঞ্জার, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, আচ্ছা ঠিক আছে। তো মেসেঞ্জার গ্রুপটাই মনে হয় বেস্ট হয়, তাই না? আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনাদের পুরাতন মেসেজগুলো অনেকে হয়তো খুঁজে পায় না আর কি। পুরাতন মেসেজগুলো অনেকের ঝামেলা হয় একটু। তো ঠিক আছে, অসুবিধা নাই। আমরা তাহলে আমাদের মূল যেই সেশনের দিকে যাই এবং ক্লাস শেষে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। এই বিষয় নিয়ে ক্লাস শেষে আপনাদের সাথে কথা হবে যে একজাক্টলি আমরা কি কোন প্ল্যাটফর্মে কমিউনিকেশনটা রাখবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তা আমরা তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল যে আলোচনার দিকে আমরা ব্যাক করব। সো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে শুরু হচ্ছে আমাদের এই সেশনটি, রাইট? এবং আপনারা যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন, আমাদের এই সবারই একটা ড্রিম ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হওয়া। অনেক বড় একটা সেক্টর। তো সেই হিসেবে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা ভালো রোডম্যাপ দরকার। রোডম্যাপ বলতে আমরা আসলে কে কিভাবে বা কার পরে কি শিখতে হবে, এই যে একটা বিষয়গুলো, এইগুলো আমাদের বোঝাটা সবচেয়ে জরুরি। আর পাশাপাশি আমাদের ফান্ডামেন্টাল কিছু ব্যাপার থাকে। যেহেতু অনেক বড় একটা সেক্টর নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, তো ফান্ডামেন্টাল বিষয়গুলো আমার মনে হয় অনেকের কাছে ক্লিয়ার করা দরকার। তারপর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই ক্লাসে যারা যুক্ত হয়েছেন অনেকের সাথে আমার কথা হয়েছে, যারা আমাকে আগেই বলেছেন যে ভাই ক্লাসটি কি একদম বেসিক থেকে শুরু হবে কিনা। কারণ একদম বেসিক থেকে শুরু না করলে দেখা যাচ্ছে তাদের একটু প্রবলেম হবে, তারা হয়তো ধরতে অসুবিধায় পড়বে আর কি। তো আপনারা যদি বলেন যে ভাই একদম বেসিক থেকে শুরু করব, তো তাহলেই আমি মনে হয় বেসিক থেকে মানে শুরু করাটাই বেস্ট হবে আপনাদের জন্য। আপনাদের মতে কি? আপনারা একটু জানায়েন। ফুল কোর্স কি ফ্রি? হ্যাঁ ফ্রি, তো আপনারা তো জানেন। আচ্ছা, আপনাদের এই বিষয়টা তো আগেই বলেছি। আচ্ছা, বেসিক থেকে শুরু করব। ঠিক আছে তাহলে। তো ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার করব। তো ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা শুরু করে দিই তাহলে। ঠিক আছে? তো আমরা আমাদের আহ, একটা ডক্স ওপেন করি এবং ডক্সে মোটামুটি এই বিষয়গুলো আমরা স্টার্ট করব। তো আমাকে একটু বলবেন আপনারা, যারা আপনারা এই ক্লাসে যুক্ত হয়েছেন, মানে ওয়েব ডিজাইন সম্পর্কে বা ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা কতটুকু কি আছে একটু বলবেন। যে কম বেশি ওয়েবসাইট সম্পর্কে আমরা মোটামুটি বুঝি, নাকি এরকম কেউ আছেন যে ওয়েবসাইটই বুঝি না? এরকম কেউ আছেন যে ওয়েবসাইট কি এটাই জানেন না, জানি না? বুঝেন? আচ্ছা। আচ্ছা, এখানে আমি অনেক রকম প্রশ্ন পাচ্ছি। আমার মনে হয় এই প্রশ্নগুলো এখানে না করাই উত্তম। আর যদি আপনাদের মনে হয় এই ধরনের যে আসলে ফ্রি শিখে লাভ কি বা এই ধরনের এক্সপ্লেইন করার জন্য আমি আসলে আপনাদের ক্লাসগুলোতে আসছি বা ক্লাস নিচ্ছি বা সময় নষ্ট করতেছি, তাহলে মনে হয় আপনাদেরই ভুল হবে, রাইট? তো আমার মনে হয়, যদি আপনাদের মনে হয় যে ফ্রি শিখবেন না, সেক্ষেত্রে লিভ নিতে পারেন, অসুবিধা নাই। বাট এইগুলো মনে হয় এক্সপ্লেন করার টাইম মনে হয় এখন না, নাকি? আচ্ছা। সো বাই দ্য ওয়ে, এগুলো বলার জন্য আমাকে আমাকে একটু ফোন দিয়েন। অসুবিধা নাই, ফোনে কথা হবে। যেহেতু ক্লাস টাইম, সো ক্লাস টাইম আমরা ক্লাস নিয়েই কথা বলি। যেহেতু আমি আপনার প্রশ্ন করছি, তো এই বিষয়গুলো নিয়ে মনে হয় একটু রেসপন্স করলে বেটার হয়। আচ্ছা। সো বাই দ্য ওয়ে, অথবা আমি আপনাদের জুমের চ্যাট অপশনটি প্রাইভেট করে রাখি। এটা আপনাদের জন্য বেস্ট হবে, তাই না? আপনাদের বেস্ট হবে আপনাদের জুমের মেসেজগুলো আমি একটু প্রাইভেট করে রাখি। আদারওয়াইজ যেটা হচ্ছে,
অনেক মেসেজ আপনার কাছে যাচ্ছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন রকম মেসেজ পাচ্ছেন, তো এটা একটা প্রবলেম। আচ্ছা, আমি মেসেজগুলো প্রাইভেট করে দিলাম। খুব মনোযোগ হয়ে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, ঠিক আছে? খুব গুরুত্বের সাথে ক্লাসগুলো দেখবেন, রাইট নাও। আচ্ছা, সো আমাদের মূল টার্গেট হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই বিষয়টা নিয়ে আমরা মূলত আমাদের সেশনটি শুরু করতে যাচ্ছি, রাইট? তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আসলে বুঝতে হবে। যেমন ওয়েবসাইট কি, তাই না? ওয়েবসাইট ডিজাইন জিনিসটা কি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়গুলো কি, এই বিষয়গুলো ক্লিয়ার করাটা কিন্তু সবচেয়ে জরুরি, তাই না? কারণ আমরা ডিজাইন শিখবো, ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, এই বিষয়গুলো আমাদের একটু ফান্ডামেন্টাল ধারণা দরকার। তো প্রথমত চলে আসি, ওয়েবসাইট জিনিসটা আসলে কি। ওকে, আচ্ছা, নর্মালি আমরা ভিজুয়ালি বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখে থাকি, রাইট নাও। যখন বাংলাদেশে বিভিন্ন রকম ওয়েবসাইট আমরা ইউজ করি, লাইক ফেসবুক.কম, তাই না? ফেসবুক.কম, ফেসবুকে একটা ওয়েবসাইট। আমরা অনলাইন থেকে কেনাকাটা করার জন্য বিভিন্ন সাইট ইউজ করি, লাইক দারাজ, দারাজ একটা ওয়েবসাইট, তাই না? দারাজ একটা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা কি করি, কেনা বেচা করি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। বাট ফেসবুকের মাধ্যমে আমরা কি করি, কমিউনিকেশন করি, সোশ্যাল নেটওয়ার্ক যেটাকে বলা হয়ে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম। দারাজ থেকে কি করছি, দারাজ থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছি, বিভিন্ন প্রোডাক্ট পারচেস করছি, আরও অনেক আছে। বিভিন্ন হসপিটাল ওয়েবসাইট থাকে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইট থাকে, বিভিন্ন বিজনেস টাইপের ওয়েবসাইট থাকে। তো বিভিন্ন ওয়েবসাইটের প্রকার রয়েছে, এখানে কাইন্ডস রয়েছে, মানে আপনার ডিফারেন্ট রয়েছে। এক একটা ওয়েবসাইটের এক এক রকম কাজ থাকে। তো যাই হোক, এই ওয়েবসাইটের বিষয়গুলো আমরা দেখবো আর কি। তো ওয়েবসাইটের আহ, মূল যে ফ্যাক্টটা, সে বিষয়টা আপনারা একটু দেখেন। ওয়েব সাইট, এই দুটো শব্দের কম্বিনেশন আসলে ওয়েবসাইট বিষয়টা আসলে আসছে আর কি। ওয়েব প্লাস সাইট, এই দুটো ওয়ার্ডের কম্বিনেশনে ওয়েবসাইট এই শব্দটা আসলে গঠিত। তো এখানে ওয়েব মানে আসলে কি, নর্মালি আমরা ইন্টারনেট তো সবাই বুঝি নাকি, ইন্টারনেট, যেটা ইন্টারনেট ওইটাই ওয়েব। অল্টারনেটিভ বা বলতে সিমিলার ওয়ার্ড। ইন্টারনেট মানে কি, ইন্টারনেট যেখানে আমরা কি করতে পারি, কমিউনিকেশন করতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাথে। তো যেটাই ইন্টারনেট সেটাই ওয়েব, সিমিলার ওয়ার্ড। সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কোন একটা প্লেস বা কোন একটা জায়গা বলতে পারেন, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের ইনফরমেশন বা বলতে পারেন বিভিন্ন ডেটা, যেগুলোকে কি করি, স্টোর করার কাজে আসলে ব্যবহার করে থাকি। তো দেখেন এখানে ওয়ার্ড আসলে দুইটা, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে সাইট। তো ওয়েব মানে কি, ওয়েব মানে হচ্ছে ইন্টারনেট। সাইট মানে কি, সাইট মানে হচ্ছে কোনো একটা প্লেস। একসাথে যদি আপনি ওয়ার্ডটাকে লেখেন, কি দাঁড়াচ্ছে দেখবেন, একসাথে যদি আপনি ওয়ার্ডটাকে লেখেন, দাঁড়াবে ইন্টারনেটের মধ্যে একটা জায়গা, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের ইনফরমেশন আসলে রেখে থাকি, সংরক্ষণ করে রাখি। কেন সংরক্ষণ করে রাখি, এই প্রশ্নের উত্তরটা এবার দিই। আমরা বিভিন্ন তথ্য ইন্টারনেটের মধ্যে রাখছি, এই তথ্যগুলো দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে কি তথ্যগুলোকে দেখছে। তো বলতে পারেন শেয়ারিং এর জন্য, ইন্টারনেটের মাধ্যমে তথ্য শেয়ারিং করার জন্যই কিন্তু মূলত ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ইভেন আপনাদের যদি এই ব্যাপারটা বলি, পৃথিবীতে প্রথম একটা ওয়েবসাইট, মানে পৃথিবীতে ওয়েবসাইট তো আসছে মোটামুটি অনেক আগেই। তো পৃথিবীতে প্রথম যে ওয়েবসাইট আসলে তৈরি করা হয়েছিল, এর ইতিহাসটা যদি আপনাদের একটু বলি, আপনার ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে কেন আসলে ওয়েবসাইট আসছে, বা ওয়েবসাইটের প্রয়োজন কেন মানুষ ফিল করছে, ওয়েবসাইট কেন মানুষ তৈরি করছে, ব্যাপারটা বুঝতে পারবেন। এই ব্যাপারটা একটু আপনাদের শেয়ার করি। আহ, বর্তমানে বা আপনার গুগল একটু সার্চ করলে পারবেন যে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট লিখেন। তো ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট লিখে সার্চ করলে আপনার পেয়ে যাবেন একটা ব্লগ, যেখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট ওয়েবসাইট অ্যাট সার্ন। সার্ন কি, সার্ন হচ্ছে একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। রিসার্চ সেন্টার তো বুঝি, গবেষণার কাজে যেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো সার্ন হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডেডিকেটেড টু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্ট ইটসেলফ। তাদের নিজেদের প্রয়োজনে তারা প্রথম ওয়েবসাইট তৈরি করে। তো ব্যাপারটা এরকম যে এই সার্ন হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট তৈরি করছে, যে ওয়েবসাইটটা এখনো কিন্তু আছে। ওয়েবসাইটটা দেখেন একটু, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো পৃথিবীর প্রথম যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে info.cern.ch। এই যেটা, এটাই ওয়েবসাইট, হোম অফ দ্য ফার্স্ট ওয়েবসাইট, ওয়েবসাইটের ফার্স্ট পেজ এইটা।
এই যে ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ক্লিক করলে দেখেন পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ যেটাকে আমরা আসলে বলে থাকি। তো সেই সময়ের ওয়েবসাইট আর বর্তমানে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট দেখছি, লাইক ফেসবুক, প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, দারাজ। কোনো মিল আছে? কোনো মিল কিন্তু নাই। তো সেই সময় ওয়েবসাইটটা আসলে তৈরি করা হয়েছিল তাদের জাস্ট নিড পূরণের জন্য। নিডটা আসলে কি? এই নিডটা হচ্ছে একজ্যাক্টলি, আমি ধরেন এটা হচ্ছে আপনাদের একটা রিসার্চ সেন্টার, এইভাবে চিন্তা করেন, এটা একটা রিসার্চ সেন্টার মানে সার্ন। তো সার্ন রিসার্চ করতো কি নিয়ে জানেন? রিসার্চ করতো বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, হ্যাঁ, বিভিন্ন রকমের আসলে টিমদের সাথে আর কি। তো ধরেন এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বা এটা পৃথিবীর আরো কিছু ইউনিভার্সিটি এখানে আছে আর কি ধরেন। তো কি হতো, এই সার্ন থেকে ইনফরমেশন এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠানো হতো, সার্ন থেকে ইনফরমেশন এখানে পাঠানো হতো, আবার এখান থেকে ইনফরমেশন এই সার্নে আনা হতো। তো টোটাল ব্যাপারটা ছিল ম্যানুয়াল, এবং যেটা প্রচুর পরিমাণ লেন্দি একটা প্রসেস। একটা ইনফরমেশন, একটা গবেষণক একটা উপাত্ত বের হয়েছে, সেই উপাত্তটা পাঠাইতে দেখা যাচ্ছে আপনার 1 মাস, আবার সেই উপাত্তটা এখানে আসতে 1 মাস। বুঝতে তো পারতেছেন, তো অনেক বড় একটা ঝামেলা না? এই ঝামেলাটা মোকাবেলা করার জন্য তারা কি করলো, তারা গবেষণা করে এই ইন্টারনেটের মাধ্যমে তাদের কমিউনিকেশন তৈরি করার একটা সিস্টেম তৈরি করলো। তারা কি করছিল জানেন? বর্তমানে তো সবকিছু অনলাইন, তারবিহীন। তার লাগে? আপনার হাতে আমার কমিউনিকেশন কেবল আছে? কোনো কেবল নাই। বাট তারা এই সিস্টেমটা তৈরি করছিল কেবলের মাধ্যমে। তারা কি করলো, তারা দেখা যাচ্ছে আপনার কেবল সিস্টেম করে তারা আসলে এই ডাটাগুলো ট্রান্সফার করতো, যেটাকে আমরা বর্তমানে বলে থাকি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করছে, এবং এই নেটওয়ার্কের মাধ্যমে কি হতো, মানে এক রিসার্চ সেন্টার থেকে আর এক রিসার্চ সেন্টারে কমিউনিকেশন করার একটা সিস্টেম তারা তৈরি করে ফেললো। বুঝতে তো পারছেন? তো পরবর্তীতে এই যে নেটওয়ার্কগুলো, এই নেটওয়ার্কের সিস্টেমগুলো দিয়েই পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার কি করা হয়েছে, মানে ইভেন বর্তমানে যে ইন্টারনেট সিস্টেমটা আপনারা জানেন হয়তো, বলা হয় না মাঝে মাঝেই যে চট্টগ্রাম বন্দরে হচ্ছে আপনার বাংলাদেশের যে ইন্টারনেটের যে কি কেবল মানে নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে সিস্টেম ইন্টারনেটের, এটাও কিন্তু অবশ্যই একটা নেটওয়ার্ক সিস্টেমের ভিতর দিয়েই চলে। ব্যাপারটা কি রিয়েলাইজ করতেছেন? সমুদ্রের তল দেশ দিয়ে আপনার এক এক দেশের সাথে আরেক দেশের কিন্তু কানেকশন তৈরি করা আছে, আছে না? মাটির তল দিয়ে কিন্তু এক দেশের সাথে আরেক দেশের, মানে যেটাকে আমরা কি পপ বলে থাকি, পপ। তো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু সমগ্র পৃথিবী আপনার এখন বর্তমানে কিন্তু কানেক্টেড। তো নেটওয়ার্ক থেকে পরবর্তীতে আমরা ইন্টারনেটটা তৈরি হয়ে গেছে। যদিও আমাদের মনে হয় না যে আসলে আমরা কেবলের সাথে কানেক্টেড, বাট কেবলের সাথে কিন্তু কানেক্টেড। মানে বিষয়টা এরকম হয়, ধরেন বাংলাদেশে একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে এই নেটওয়ার্ক সিস্টেমটা? এরকম ধরেন এটা বাংলাদেশের সেন্টার নেটওয়ার্ক বা বিটিসিএল, এটা ধরেন ইন্ডিয়ার, এটা ধরেন যে আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ। প্রতিটা দেশের সাথে আপনার হচ্ছে অভ্যন্তরীণ একটা ইন্টারনেট কানেকশন কিন্তু আছে এটার সাথে, যেটা আসলে ওই যে সমুদ্রের তল দেওয়া যেটা আসে আর কি। বুঝতে তো পারছেন? তো পরবর্তীতে আস্তে ধীরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই জিনিসটা ছড়াই গেছে আর কি, মানে সারা পৃথিবী আসলে এই নেটওয়ার্কের অভ্যন্তরীণ চলে আসছে। প্রথমে তারা ছোট্ট একটা জিনিস দিয়ে করলো যে জাস্ট একটা রিসার্চ সেন্টারের সাথে রিসার্চ সেন্টার কমিউনিকেশন, পরবর্তীতে এটা। এতটুকু বুঝছেন তো? মানে এটা জাস্ট একটা হিস্টোরি, যে ওয়েব ডিজাইন আসলে মানে ওয়েবসাইট কেন আসলো, ওয়েবসাইট আসার মূল কারণ কি, মানুষের নিড কেন মানে হয়েছিল। বুঝতে তো পারছেন নাকি ব্যাপারটা? বুঝতে পারছেন সবাই? মানে জাস্ট ভাই এগুলো গল্প আপনাদের সাথে, অন্য কিছুই না। আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাস, তো আমরা আসলে অনেক কিছুই শিখবো। বাট এই বিষয়গুলো যখন আপনারা শুনবেন আপনাদের কাছে কি মনে হবে? এতবার একটা প্রফেশনে কাজ করতেছি, বাট ওয়েবসাইট জিনিসটা কি, কিভাবে আসলো, কেন প্রয়োজন, এগুলো কিন্তু অনেকে জানেন। অনেক বড় বড় ডেভেলপার আছে, খুব ভালো ওয়েবসাইটের কাজ জানে, বাট এই হিস্ট্রিগুলো কিন্তু তারা আসলে জানে না। তা আপনাদের কিন্তু এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। অসুবিধা নাই, আস্তে ধীরে আরও বুঝবেন, এই জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। আচ্ছা, তো তখনকার ওয়েবসাইটগুলো ছিল ঠিক এরকম ভাঙাচোরা। ভাঙাচোরা বলতে জাস্ট ওই যে বললাম না ইনফরমেশনের জন্য, এই যে লিঙ্কগুলো দেখতেছেন এই লিঙ্কগুলোতে কিছু ইনফরমেশন তারা পাস করে দিত। তো সেই সময় ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে জাস্ট এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি একটু পরে আলোচনা করবো, অসুবিধা নাই। বাট এখনকার ওয়েবসাইটগুলো অনেক কিছুতে তৈরি করা হয়। এখনকার ওয়েবসাইটে শুধু এইচটিএমএল না, এইচটিএমএল এর সাথে সিএসএস, ভাই সিএসএস এর নানান রকম ফ্রেমওয়ার্ক, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, পিএসপি, এএসপি, তারপরে হচ্ছে কি নোট জেএস, অনেক অনেক কিছু।
অনেক কিছু কম্বিনেশন, এই যে চমৎকার চমৎকার এই ওয়েবসাইটগুলো আমরা আসলে দেখি। ইভেন বর্তমানে সবকিছু ওয়েবসাইট আন্ডারে, বর্তমানে সবকিছু ওয়েবসাইট আন্ডারে। আপনি বিভিন্ন ওয়েব বেস সফটওয়্যার সবকিছু এখন মানুষ ব্যবহার করতেছে। আচ্ছা, তো যাই হোক, এতটুকু বিষয় বুঝতে পারছেন যে ওয়েবসাইট জিনিসটা আসলে কি। হুম, গুড। এখন আমরা আলোচনা করব ওয়েবসাইটের ডিজাইন সম্পর্কে। ঠিক আছে, তো ওয়েবসাইট নিয়ে জাস্ট একটা ধারণা তো হয়েছে যে ওয়েবসাইট জিনিসটা আসলে কি, কেন প্রয়োজন হয়েছে এটা। মনে রাখেন আপনারা এই যে সার্নের কথা, এই সার্নের কথা কিন্তু আপনাদের ভোলা যাবে না। এই সার্নটাই কিন্তু মেইন ওয়েবসাইট তৈরি করেছে। এবং সার্নের একজন রিসার্চার যার নাম ছিল বার্নার্স লি, ওনার মানে পুরো নাম এখানে দেয় না, টিম বার্নার্স লি, যার নাম ছিল টিম বার্নার্স লি, যিনি ছিল পৃথিবীর প্রথম ওয়েবসাইটের ডিজাইনার বা ডেভেলপার যেটাই বলেন, অনেক ট্যালেন্টেড পারসন। ঠিক আছে, আচ্ছা, রাইট। তো এই সার্নের হাত ধরেই কিন্তু বর্তমানে এই যে পৃথিবীতে ভাই, মানে কি বলবেন, কোটি কোটি ওয়েবসাইট তৈরি হয়েছে। ঠিক আছে, আর প্রথম ওয়েবসাইট তৈরি হয়েছে 2013 সালে। হুম, নেক্সট কম্পিউটারের মাধ্যমে। আচ্ছা, তো যাই হোক, ওয়েবসাইট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এখন তাহলে আমরা একটু ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে যাই। যে এই যে প্রথম ওয়েবসাইট পৃথিবীর, কত সুন্দর তাই না ভাই? সুন্দর বলতে দেখেন, একটা মজার বিষয় বলি। ধরেন কোন একটা লিঙ্কের মধ্যে আমি একবার প্রবেশ করছি, একটা দুইটা, আমি যে বের হব, এই বের হওয়ার আর কোনো সুযোগ নাই। আমি এখন প্রথম পেজে বের হব, আমি কোন পেজ থেকে কোন পেজে আসছি, একমাত্র অপশন এই যে ওপরে এখানে ক্লিক করে করে আসতে হবে। বাট এটা কি নিয়ম? দেখেন, প্রথম আলোতে যাই। প্রথম আলো একটা ওয়েবসাইট আছে না বাংলাদেশে, প্রথম আলো। প্রথম আলোতে গেলাম, আমি ধরেন জীবনযাপন পেজে চলে গেলাম, গেলাম। বাট আমি এখন ব্যাক করতে যাচ্ছি আমাদের মেইন পেজ, কত সুবিধা হয়ে গেছে না? বাট সেই সময় কিন্তু এটা ছিল না। তো ডিজাইন তো এমনিতেই খারাপ, ঠিক আছে, সমস্যাও ছিল অনেক। যে ইউজার একবার যদি ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়ে, ভাই সে ডাটার মধ্যে হারায় ফেলে। সে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে এগুলো খুঁজে পাওয়া যেত না। হুম, তো এত কিছুর জন্য সলিউশন তো দরকার। সেই সলিউশনের জন্য ওয়েবসাইটের ডিজাইনের একটা হিসাব নিকাশ চলে আসছে। মানুষ তখন রিসার্চ করা শুরু করছে, কিভাবে ডিজাইন শুরু করা যায়, কিভাবে ডিজাইন করা যায় আর কি ওয়েবসাইটটাকে। তো এই ডিজাইন নিয়ে একটু কথা বলে আসি, যে আসলে ডিজাইন জিনিসটা কি। ডিজাইন হচ্ছে এই যে ওয়েবসাইটটাকে এত সুন্দরভাবে দেখছেন, সাজানো গুছানো, তাই না? ইনফরমেশন কত চমৎকারভাবে ডেকোরেট করা, এটাই ডিজাইনের কাজ, আর কিচ্ছু না। সামনে থেকে যে ডিজাইনটা আমরা দেখছি ভিজুয়ালি, ইন্টারফেসটা আর কি, এটাই ডিজাইন। ওকে, যেটা সামনে থেকে দেখছি, একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যে ডিজাইনটা আমাদের কাছে আসতেছে, এটাই ডিজাইন। ওকে, আচ্ছা, তো এই ডিজাইনের হিস্ট্রিগুলো একটু আপনাদের বলি, কিভাবে ডিজাইনগুলো এত আপডেট হয়েছে, এত সুন্দর হয়েছে। খেয়াল করবেন, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো পৃথিবীতে যে প্রথম ওয়েবসাইটটা তৈরি করা হলো, এই ওয়েবসাইটটা তৈরি করা হলো মূলত আপনার একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে ল্যাঙ্গুয়েজের নাম ছিল এইচটিএমএল। নাম শুনছেন আপনারা? অবশ্যই নাম শুনছেন, কারণ এগুলো আমরা বইও পড়ছি। নাম শুনেন নাকি? শুনছেন না সবাই? আচ্ছা, এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বলা হচ্ছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্ম। ঠিক আছে, বানান ভুল হয়েছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে একটু আমরা রিসার্চ করে ফেলি। হাইপার জিনিসটা আসলে কি, টেক্সট মানে কি, মার্কআপ কি, ল্যাঙ্গুয়েজ কি, সবগুলো ভেঙে ভেঙে আমি আপনাদের একটু দেখাবো। আচ্ছা, হাইপারের একটা সিমিলার ওয়ার্ড, হুম, হাইপারের সিমিলার ওয়ার্ড, যেটাকে আপনারা বলতে পারেন লিঙ্ক। লিঙ্কও যে জিনিস, হাইপারও সেই জিনিস, একই। লিঙ্ক তো বুঝেন নাকি? লিঙ্ক মানে কি, যে আমি ধরেন বিশ্ব পেজে ক্লিক করলাম, আমার পেজ এটা বিশ্ব পেজে চলে গেল, মানে এই পেজের সাথে লিঙ্ক করা আছে। একটা ওয়েবসাইটে অনেক অনেক পেজ থাকতে পারে, অনেক পেজ থাকতে পারে। একটা ওয়েবসাইটে ধরেন আপনার 100+ পেজ থাকতে পারে, পেজ থাকতে পারে। একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক আপ দরকার না? সেই লিঙ্ক আপের জন্য হাইপার ইউজ করা হয়। দেখেন এখানে আসি, পড়ি একটু। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা W3 বা WWW যেটাই বলি, ইজ এ ওয়াইড এরিয়া হাইপার মিডিয়া ইনফরমেশন, বা অনেক কিছু বলছে। হুম, তো এই যে হাইপার মিডিয়া বলছে না, দেখেন এই জায়গায় ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তার একটা পেজে আসলাম, দেখেন হাইপার টেক্সট সম্পর্কে অনেক কিছু লেখা আছে। দ্য হাইপার টেক্সট ইজ এ টেক্সট হুইচ ইজ নট এ কনস্ট্রেইনড টু বি লিনিয়ার। তো বোঝার দরকার নাই, তো এখানে পড়েন, হাইপার টেক্সট ইজ টেক্সট হুইচ কন্টেন লিঙ্কস টু আদার টেক্সট। মানে এই যে এখানে ক্লিক করলে আর একটা পেজে চলে যাচ্ছে, এটাই মূলত হাইপার।
তো নর্মালি এই এইচটিএমএল এর আমাদের এই পেজের মধ্যে দেখেন অনেক অনেক হাইপার আছে না? কিভাবে বুঝবেন? এই যে যেগুলোর নিচে আন্ডারলাইন করা, এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। এগুলোর নিচে যেগুলো লিঙ্ক মানে লিঙ্ক আপ করে, এগুলো আন্ডারলাইন করা আছে আর কি, এগুলো হাইপার। পাইছেন তো হাইপারের মিনিং, রাইট? আচ্ছা, সো হাইপারের বিষয়টা বুঝলাম যে লিঙ্কটাকেই হাইপার বলা হচ্ছে আর কি। আর একটা কি আছে? টেক্সট। টেক্সট তো বুঝেন, এই যে আমি যেগুলো লিখছি এগুলোই কিন্তু টেক্সট, রাইট? এই ওয়েবসাইটে দেখেন হাইপার আর টেক্সট বাদে আর কিছু আছে? আর কিছু আছে বলেন তো? দেখেন আপনারা সবাই অ্যান্সার করবেন, আপনারা রেসপন্স করেন, আপনারা কোঅপারেট করেন। আপনারা কোঅপারেট না করলে কিন্তু আমার এই মানে ক্লাস নিতে ভালো লাগবে না। সো কোঅপারেট করতে হবে। আমাকে বলেন এখানে মানে আপনাদের হচ্ছে লিংক বা হাইপার এবং টেক্সট বাদ আর কিছু আছে কিনা? আছে? কিচ্ছু কিন্তু নাই। এই জন্য তারা তাদের যে সাইটের নামটা দিছিল, সেটা নাম কি বলেন তো? সেটা নাম তারা দিছিল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আর কিচ্ছু নাই। এইচটিএমএল এর দ্বারা একমাত্র হাইপার এবং টেক্সট এই দুইটা জিনিসই আনা হয়। এই দুটো জিনিসই সে হচ্ছে আসলে আহ, আনতে পারে, আর অন্য কোনো কিছু আনা যায় না। বুঝতে তো পেরেছেন? মার্কআপ মানে কি? মার্কআপ মানে তো বুঝতেই পেরেছেন, কোনো কিছুকে আমরা যখন ওই যে মার্কআপ করে থাকি, স্ট্রাকচারাল করি, তার জন্য যে ল্যাঙ্গুয়েজ। তো তারা সেই সময় ল্যাঙ্গুয়েজের নামটা দিছিল আর কি এইচটিএমএল। এটা নাম দিছে তারাই, যারা প্রথম ওয়েবসাইট বানাইছে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছিল তারা আর কি, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইটে একমাত্র হাইপার এবং লিঙ্ক এই দুটো জিনিস আনা যাবে। বাট বর্তমানে ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করেন, বর্তমানে ওয়েবসাইটে কি শুধু হাইপার আর লিঙ্ক? আর কি আছে বলেন তো, কি কি থাকতে পারে? আমরা বর্তমানে যে ওয়েবসাইটগুলো দেখি, কি কি থাকতে পারে? ইউটিউবের কথা ভাবেন, প্রথম আলোর কথা ভাবেন, কি কি থাকে? কি কি থাকে বলেন? আপনাদের মেসেজ দেখতেছি আমি। ওয়েবসাইটের টেক্সট থাকে, লিঙ্ক থাকে, ভাই ইমেজ দেখা যাচ্ছে না, ছবি দেখা যাচ্ছে না? ছবি দেখতেছেন তো? ছবি থাকতে পারে, আপনার ওয়েবসাইটে ভিডিও থাকতে পারে, ইউটিউবে যেমন ভিডিও। তারপর কি থাকতে পারে? আপনার ওয়েবসাইটে অডিও থাকতে পারে, পারে কি না? বাট সেই জিনিসগুলো কিন্তু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে মিসিং, তাই না? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ভিতরে যেগুলো কিন্তু মিসিং ছিল, বুঝছেন? মানে এখানে ভিডিও সাপোর্টেড না। কিভাবে সাপোর্টেড হবে? তারা আনছি তো এই দুইটা জিনিস, হাইপার আর টেক্সট। এখানে অডিও সাপোর্টেড না, এখানে ইমেজ সাপোর্টেড না। বাট বর্তমানে ওয়েবসাইটে ইমেজ স্যার আপনি দেখবেন না, সব ওয়েবসাইটে ইমেজই কিন্তু বেশি। পরবর্তীতে কি করা হলো, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে এগুলো সাপোর্টিং করার জন্য এইচটিএমএল এর কি করলো, ভার্সনটাকে আপডেট করে দিল। সেই ভার্সনের নাম দিল পরবর্তীতে HTML5, যেটা বর্তমানে আমরা সবাই দেখে থাকি। তো HTML5 এর মধ্যে অনেক কিছু সাপোর্টেড, অনেক কিছু সাপোর্টেড। সেটা কি? হাইপার সাপোর্টেড, টেক্সট সাপোর্টেড, আর কি সাপোর্টেড? ভিডিও সাপোর্টেড, অডিও সাপোর্টেড। বুঝতে পেরেছেন? তো এইরকম ইমেজ সাপোর্টেড অনেক কিছু সাপোর্টেড করে দিয়েছে আর কি। তো ফাইভ লিখছে বলে ভাবেন না যে শুধু ফাইভ, আরো অনেক কিছু ভাই, আরো অনেক কিছু আছে। লাইক আই ফ্রেম। আমরা যে গুগলে ম্যাপস, হ্যাঁ, গুগল ম্যাপস আনি না আমাদের ওয়েবসাইটে থাকে না? থাকে। ম্যাপস আনতে পারি। আর কি আনবেন? ফেসবুকের একটা পেজ নিয়ে চলে আসতে পারে, অনেক কিছু আনা যায় আর কি। তো যাই হোক, HTML5 হচ্ছে লেটেস্ট, এবং যেটার মাধ্যমে HTML এর সকল ঘাটতি সে কি করতে পারে, মোকাবেলা করে ফেলতে পারে। বুঝতে পারছেন? কোনো ল্যাকেন্স এখানে আসলে আর নাই। আমাদের একটা ওয়েবসাইটে যা যা দরকার সব কিছুকে HTML দিয়ে নিয়ে আসতে পারে। আমাকে বলেন, বুঝতে পেরেছেন কিনা? ডিফারেন্স বিটুইন HTML অ্যান্ড HTML5 ক্লিয়ার আপনারা সবাই? বুঝতেছেন? আমি কি আপনার বুঝাতে পারলাম? বুঝতে না পারলে বললেন। আমি আপনার মেসেজগুলো দেখছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা বোঝা দরকার। অনেকেই আছে HTML নিয়ে কাজ করে, ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, বাট এগুলো কিন্তু ডিফারেন্সটা বুঝে না। বাট আপনাদের এগুলো বুঝতে হবে। ওকে, সো ওয়েবসাইট ডিজাইনের বিষয়ে আরেকটু কথা বলে আসি। HTML5, হ্যাঁ, তো HTML5 এর মূল কাজটা আসলে কি? আমি আপনাদের একটু অন্যরকম ভাবে বুঝায় আসি। আমরা একটা বিল্ডিং তৈরি করি না? বাড়ি তৈরি করেন, ভাবেন একটা বাড়ি তৈরি করতেছেন। আচ্ছা, তো বাড়ি তৈরি করার সময় আমরা আগে কি করি? প্রথমত বাড়ির পিলার গেঁথে নিই নাকি? বাড়ির পিলার তৈরি করে নিই, কোথায় জানালা থাকবে, কোথায় দরজা থাকবে, মানে এটার একটা স্ট্রাকচার তৈরি করি।
একটা গঠন তৈরি করি আমরা কিন্তু প্রথমত, নাকি? একটা গঠন তৈরি করার পরে ফাইনালি কিন্তু আমরা আমাদের যে ডিজাইনগুলো, সে ডিজাইনগুলো কিন্তু আমরা করি। প্রথমত আমরা গঠন তৈরি করি। মনে রাখবেন, একটা ওয়েবসাইটের মধ্যে, একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার, হ্যাঁ, সেই স্ট্রাকচার করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আনার দায়িত্ব জাস্ট HTML5 এর। এই যে এইগুলো আনবে আর কি, ওয়েবসাইট অন্য কিছু আনে না। জাস্ট লাইক এরকম আপনি যখন একটা HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, দেখতে ঠিক এরকমই লাগবে, ঠিক এরকমটাই লাগবে। বাট আমাদের কি দরকার বলেন তো? আমাদের দরকার এই এই লেখাটাকে বড় করবো আরো, এটার কালার দিয়ে দিব, রেড কালার, ব্লু কালার, এই লেখাগুলো আরো বড় হবে। বা এই লেখাগুলোর একটা এরিয়া থাকবে, যে লেখাগুলো জাস্ট এতটুকুর ভিতরে থাকবে। বা এই লেখাগুলো আমাদের এই সীমানা পর্যন্ত থাকবে, এর বাইরে যাবে না। এরকম অনেক অনেক ব্যাপার কিন্তু থাকে। তো HTML এর কাজ কি? জাস্ট তার যে দায়িত্ব, তার দায়িত্ব হচ্ছে এগুলোকে সাপ্লাই করা। ওয়েবসাইটের মধ্যে আমরা কি নিয়ে আসতে যাচ্ছি সেগুলোকে নিয়ে আসা। তো বাকি কাজটা কে করবে তাহলে? প্রবলেম না? এই বাকি কাজ করার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে CSS। বুঝতেছেন? মানে একটা থেকে আরেকটার প্রয়োজন বেড়েই চলছে, একটা থেকে প্রয়োজন আরেকটা বেড়েই চলছে। প্রথমে চিন্তা করেন ওয়েবসাইট, তারপরে HTML আসলো, HTML দিয়েও হচ্ছে না, HTML5 লাগবে, HTML5 তৈরি করা হলো, এটা দিয়েও হচ্ছে না, আরো সুন্দর করতে হবে আমাদেরকে, CSS নিয়ে কাজ করা শুরু হয়ে গেল। CSS এর মূল কাজটা কি? এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, নামেই বুঝতেছেন তার কাজ কি। স্টাইল শিট সে আসলে ডিজাইন করার জন্য। তো CSS এর বর্তমান লেটেস্ট ভার্সন হচ্ছে CSS 3। ঠিক আছে, CSS ফার্স্ট যেটা ছিল ওটার অনেক আহ, ঝামেলা ছিল, যাই হোক, বর্তমানে আসলে লেটেস্ট ভার্সনটা CSS 3। এটা নিয়ে আমরা কাজ করে থাকি, CSS 3। আচ্ছা, তো এই যে CSS 3, এই CSS 3 এর মধ্যে কি কি কাজ আমরা আসলে করি, এই বিষয়টা একটু দেখেন। এই যে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এতটুকু জিনিস চিন্তা করেন। ধরেন এটা হচ্ছে একটা কি ডিজাইন বা একটা পার্ট। প্রথমত একটা ছবি আনা হয়েছে, এরপর কি আনা হয়েছে, এরপরে এরপরে দেখা যাচ্ছে আমাদের এই লেখাগুলো আনা হয়েছে, এই লেখাগুলো আনা হয়েছে, এরকম ভাবে সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো এই ইমেজটাকে আনার পরে ইমেজটাকে ঠিকঠাকভাবে সাইজ করা হয়েছে। দেখেন এই ইমেজটা ছোট, এটা বড়, মানে ছোট বড় করার একটা হিসাব থাকে। এই লেখাগুলো ছোট বড়, এইগুলো ছোট, ছোট বড় করার একটা বিষয় থাকে। পাশাপাশি লেআউট করার একটা বিষয় থাকে, যে একই সাথে দেখেন তিনটা করে কত সুন্দরভাবে রাখা হয়েছে। তো এই যে কাজগুলো, হ্যাঁ, এই কাজগুলো করার জন্য মূলত এই CSS 3টা আসছে আর কি, ডিজাইন পারপাস। বলতে পারেন আপনার একটা টেক্সট, সে টেক্সটের কালার দিবেন, এই টেক্সটটা আসলে ছোট হবে না বড় হবে সেটা নির্ধারণ করবেন। একটা ইমেজ, এই ইমেজটা ছোট হবে না বড় হবে সেই জিনিসটা করা। আপনার এখানে একটা ভিডিও, এই ভিডিও কত বড় হবে, হ্যাঁ, এইরকম বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য CSS 3টা আসছে। তো আমাকে বলেন, HTML এবং CSS এই দুটোর হিসাব আপনারা বুঝতে পারলেন কিনা? মূলত একটা বিষয় বলে রাখি, কমপ্লিটলি আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, পসিবল HTML এবং CSS যদি আপনি জানেন, HTML এবং CSS যদি আপনি পারেন, একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন আপনি করে ফেলতে পারবেন। ইভেন এই ধরনের ডিজাইন আপনি করে ফেলতে পারবেন, এটা কোনো ব্যাপার আপনার কাছে না। জাস্ট HTML CSS পাওয়ার দিয়ে আপনি ওয়েবসাইটে কমপ্লিট একটা ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো অনেক পাওয়ারফুল কিন্তু HTML CSS, এতটাই পাওয়ারফুল, আমি আপনাদের এটা পরে বুঝাবো। মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে অনেকে সফটওয়্যার ডেভেলপার আছে না, সফটওয়্যার ডেভেলপ করতেছে, অনেকে দেখবেন মোবাইলের অ্যাপস তৈরি করতেছে, অনেকে দেখবেন ওয়েবসাইটের ডিজাইন বা ডেভেলপমেন্ট করতেছে। ভাই, যে যেই কাজই করুক না কেন, HTML CSS শিখতেই হবে। কেন শিখতে হবে তো বুঝতেই পেরেছেন ভাই, এটা মাদার, এটাকে জানতেই হবে। উইদাউট এই এই বিষয়ে কোনো দক্ষতা না থাকলে আপনি কোনো সেক্টরে যাইতে পারবেন না। সফটওয়্যারে যান, মোবাইল অ্যাপস তৈরি করেন, ডিজাইন, আপনি ওয়েব ডিজাইন করেন, যেটাই করেন না কেন, HTML CSS এর জন্য শিখতেই হয়। বুঝতে পেরেছেন তো নাকি? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদের বলবো HTML CSS নিয়ে মানে কোনো কম্প্রোমাইজ নাই। এখানে আপনাকে শিখতেই হবে এবং সর্বোচ্চ ভালোভাবে শিখতে হবে। আর এখানে খুব একটা বেশি সময় লাগে না। একটু ডেডিকেটেড হয়ে যদি ভালোভাবে কাজ শিখতে পারেন, ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন আপনি যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে কাজ করতে পারতেছেন। খুব ভালোভাবে শিখতে হবে এই জন্য আর কি। ঠিক আছে? আচ্ছা, HTML CSS সব জায়গায় লাগবে, কোনো জায়গায় মানে এটা ভ্যালুলেস না, এই জন্য ডিমান্ডটা একটু বেশি। আচ্ছা,
এখন আসেন, এই যে সিএসএস এর বিষয়টা গেল, হ্যাঁ সিএসএস, সিএসএস দিয়ে আমরা কি করতেছি, ডিজাইন করতেছি না? হুম। তো সিএসএস নিয়ে ডিজাইন করতে গেলে দেখা যায় সিএসএস এরও কিছু লিমিটেশন চলে আসে। লিমিটেশন বলতে কি, মানে এটা বলতে পারেন পরবর্তীতে আমরা একটু লেজি বা একটু অলস, এরকম আর কি বলতে পারেন। সিএসএস দিয়ে সব ডিজাইন করা যায়, বাট মানুষ আর একটু আরাম চায়, আর একটু রিল্যাক্স চায়। এর জন্য মানুষ কি করলো, এই সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেললো। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে সিএসএস মাদার, বাট ফ্রেমওয়ার্ক একজাক্টলি কাজগুলোকে সহজ করে দেয়। ব্যাপারটা এরকম, ধরেন আমি 1000 লাইনের একটা কোড করছি, 1000 লাইনের আমি ধরেন সিএসএস লিখছি, বা 100 লাইনের সিএসএস লিখছি, 100 লাইনের ধরেন, বেশি বড় না করি, 100 লাইন সিএসএস লিখলাম। এই কাজটাই জাস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে জাস্ট ভাই এক লাইনে করে দিচ্ছে, এক লাইনে করে দিচ্ছে, এক লাইনে। দেখা যাচ্ছে আপনার 100 লাইনের কোড আপনাকে এক লাইনের ভেতর করে দিচ্ছে। তো এটা কি বলা ভুল যে আমরা আসলে অলসতা করে এটা করলাম? না, এটা মানতে হবে যে কিছু অ্যাডিশনাল বিষয় তারা রাখছে ফ্রেমওয়ার্কের মধ্যে। সেই বিষয়গুলো আপনারা বুঝবেন আস্তে ধীরে। যেমন খুব দ্রুত কাজ করার জন্য, টাইম কনজিউম করার জন্য, বলতে পারেন আপনাদের ডিজাইনগুলোকে আরও শার্প করার জন্য, সকল ডিভাইস টিভাইস সাপোর্ট করার জন্য, বিভিন্ন ব্রাউজার কম্পাটিবল করার জন্য বিভিন্ন রিসোর্স থাকে আর কি। যাই হোক, ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না। তবে কিছু পপুলার সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে অন্যতম যেমন হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ। হুম। যেটা খুবই পপুলার। এই যে কি বলছে দেখেন, বুটস্ট্র্যাপ দ্যাটস ম্যাড অন এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস। জেএস মিনস জাভাস্ক্রিপ্ট। মানে এইচটিএমএল সিএসএস কম্বিনেশনে বুটস্ট্র্যাপটা আসলে তৈরি করা। ঠিক আছে, এটা একটা গেল। এরপরে যেমন আছে বর্তমানে খুব লেটেস্ট এবং সবাই ব্যবহার করতেছে, ট্যালেন্ট সিএসএস। হ্যাঁ, আমাদের গ্রুপে কে যেন পোস্ট কমেন্ট করলেন, ট্যালেন্ট সিএসএস আছে কিনা, আছেন নাকি আপনি ভাইয়া? ট্যালেন্ট সিএসএস, বিশেষ করে যারা হচ্ছে আপনার রিয়্যাক্ট ডেভেলপার বা যারা দেখা যাচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্যালেন্ট সিএসএস। আছেন? উনি কি আছে? কমেন্ট করছিলেন গ্রুপে যে ট্যালেন্ট সিএস থাকবে কিনা। তো এই যে ট্যালেন্ট সিএসএস এর একটা বিষয় রয়েছে, বাট ডিজাইন সিস্টেমে আরো অনেক কিছু আছে। বর্তমানে যেমন আছে হচ্ছে এসসিএসএস। ঠিক আছে, এসসিএসএস রয়েছে, এগুলো আহ, কিছু ডিজাইন বা সিএসএস রিলেটেড। বুটস্ট্র্যাপের মতো ফ্রেমওয়ার্কগুলো তৈরি করার জন্য ব্লক এলিমেন্ট মডিফায়ার রয়েছে, বিএম যেগুলোকে বলা হয়। হুম। এই যে বুটস্ট্র্যাপ দেখছেন, ট্যালউইন দেখছেন, বড় বড় কোম্পানি কি করে, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে না। তারা কি করে সরাসরি, যে বিএম ইজ এ মেথোডোলজি দ্যাট হেল্পস ইউ টু ক্রিয়েট রিইউজেবল কম্পোনেন্টস অ্যান্ড কোড শেয়ারিং ইন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। বিএম এর মতো বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলোর মাধ্যমে কাজ করা যায়। হুম। আরো অনেক অনেক রয়েছে ডিজাইন সিস্টেম নিয়ে। আপনাদের আমি আলোচনা করবো একদিন, সমস্যা নাই। 7 অন ডিজাইন আর্কিটেক্ট রয়েছে, আর্কিটেকচার রয়েছে। হ্যাঁ, স্যাস, যেটা সফটওয়্যার এজ এ সার্ভিস। হ্যাঁ। তো এরকম বিভিন্ন রকমের বিষয় আসলে থাকে, যেগুলো আমরা আসলে কি ডিজাইন সেক্টর বিষয়গুলোতে দেখবো, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো একদিন আমি যদি আপনার মাথায় দিয়ে দিই, আপনারা আসলে কিছু মনে রাখতে পারবেন না। আর আমি কিন্তু আজকের ক্লাসে আপনাদের আসলে মুখস্থ করানোর মতো কোনো কিছু দেখাচ্ছি না। প্রথম ক্লাস, আপনাদের ওয়েব টেকনোলজি নিয়ে কিন্তু একটু আলোচনা করতেছে। ওয়েব টেকনোলজি, যে আসলে ওয়েব টেকনোলজি কিভাবে কাজ করে। তো যাই হোক, সিএসএস নিয়ে তো বুঝছেন, যেটাই করি ডিজাইন, ডিজাইনের জন্য আমরা আসলে সিএসএস ইউজ করি। ক্লিয়ার? এতটুকু আপনি একটু বলেন তো, ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এরপরে আমরা একটু আলোচনায় আসি। ডিজাইনের পার্ট কিন্তু আমাদের ভাই শেষ, ডিজাইনের কাজ আমাদের শেষ। এইচটিএমএল পাশাপাশি সিএসএস, এবং সিএসএস একটা যদি ফ্রেমওয়ার্ক শিখে ফেলেন, আপনার ডিজাইন আর কোনো ঝামেলা নেই। এতটুকুই, মানে এইচটিএমএল সিএসএস তার সাথে ডিজাইনের কোনো একটা ফ্রেমওয়ার্ক, লাইক সেটা আপনি বুটস্ট্র্যাপ শিখেন, আপনার ডিজাইনের কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। এতটুকুই। এখন আসবেন ডিজাইনটাকে আরেকটু বেশি সুন্দর করার জন্য। আপনার ওয়েবের সবচেয়ে জনপ্রিয় যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা জেএস, আমরা কি সংক্ষেপে যেটাকে বলে থাকি। তো এটা চলে আসলো আবার জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট পপুলার একটি কি বলা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলো নিয়ে আলোচনা হবে। জাস্ট সিম্পলি জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা আমি আপনাদের একটু বলে রাখি। জাভাস্ক্রিপ্টের নাম শুনছেন তো এর আগে? কেমন কেউ আছেন যে ভাই জাভাস্ক্রিপ্টের নাম শুনি নাই? ভাই এখানে আমরা সবাই শিখতে আসছি, আমি আপনাদের শিখাবো এই নিয়ত নিয়েই আসছি।
আমি যতটুকু জানি আপনাদের শিখাবো। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু কেউ লজ্জা শরম করেন না যে মিনাজ ভাই আমি আবার হচ্ছে এই বিষয়টা বলবো, কেমন দেখাবে, সবাই পারে, আমি আমি তো তাহলে ছোট হয়ে গেলাম। ভাই এরকম চিন্তা করার দরকার নাই। যেটা পারবেন না, যেটা আপনার জানার ইচ্ছে, আপনি আমাকে ফ্রাঙ্কলি শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে শুনছি বাট কাজ সম্পর্কে আইডিয়া নাই, দারুণ। আমি একটু বলি কাজটা আসলে কি। একটু আগে বাড়ির গল্প বলছিলাম আমরা, রাইট? বাড়ি তৈরি করলাম না? তো বাড়ি তৈরি করার তিনটা স্টেপ। প্রথম স্টেপে কি করলাম? পিলার তুললাম। পিলার তুললাম, এগুলোই ধরেন আমার বাড়ির পিলার। এরপরে কাজ কি করলাম? আমরা বাড়িটাকে, পিলার যে তুললাম, এই পিলার তোলার কাজটা কে করছে? এইচটিএমএল দিয়ে করছে। এরপর কি করলাম? বাড়িটাকে রং করতে হয়, রাইট? রং করার জন্য আমরা কি করব বলেন? কোন ল্যাঙ্গুয়েজ? সিএসএস। বাড়িটাকে রং করতেছেন, বাড়ির কোন জায়গায় কি রাখবেন, কোথায় ছোবা বসাবেন, কোথায় আপনার হয়তো বেসিন বসাবেন, সব কিছু সিএসএস নির্ধারণ করে দিচ্ছে। এখন আসেন, বাড়ি তো সুন্দর করলেন, ডিজাইন করলেন, বাট গরমে তো থাকতে পারতেছেন না। ফ্যান লাগাইতে হবে না? ফ্যান লাগাবেন, টেলিভিশন আনবেন, তারপর কি করতে হবে? বাড়িতে আপনার এসি লাগাবেন। কাহিনী তো আছে। এখন হিসাব করেন এখানে, এই যে বাড়িতে আপনি ফ্যান লাগালেন, তো ফ্যানে একটা সুইচ আছে না? সুইচে চাপ দিচ্ছেন, ফ্যান চলতেছে। সুইচে আপনি অফ করলেন, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে। হয় কি না? তো ক্লিক করলে আপনার হচ্ছে কিছু একটা ঘটনা ঘটতেছে, লাইট জ্বলতেছে, আপনার হচ্ছে ফ্যান চলে উঠতেছে। এই কাজগুলো কিন্তু ভাই এইচটিএমএল বা সিএসএস আবার করতে পারে না। এই কাজটা কে করবে? তার জন্যই তো চলে আসলো এখানে জাভাস্ক্রিপ্ট। ঘটনা দেখেন, আমি আপনার একটু দেখাই। ওয়েবের ক্ষেত্রে আমাদের এখানে এই যে একটা বাটন দেখা যাচ্ছে, মেনু বার যেটাকে আমরা বলে থাকি, এখানে ক্লিক করলে কিছু একটা হবে। দেখেন, কিছু একটা হবে বলতে মানে এখানে একটা নতুন পেজ চলে আসতেছে। এই যে এখানে ক্লিক করি, খুঁজুন, ক্লিক করেন, and এখানে বলতেছে খুঁজুন, এরকম অনেক কিছু। বুঝতেছেন? এই যে আপনি ক্লিক করতেছেন, ক্লিক করলে আপনার কিছু একটা দেখাচ্ছে। এই যে এখানে দেখেন, ক্লিক করেন, দেখেন নিচে নিচে চলে আসতেছে, দেখছেন? এই যে এই ধরনের কাজগুলো করার জন্য এখন আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, কারণ এইচটিএমএল সিএসএস সর্বোচ্চ ডিজাইন করবেন। বাট ফাইনালি আপনি একটার সাথে আরেকটার কানেকশন করার জন্য কি করতে হবে? জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। বলতে পারেন এটা একটা ঘটক। ওকে, সে ঘটকালি করে আর কি। আপনি এই বিষয়টা যখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা ভালো ধরতে পারবেন। ব্যাপারটা দেখেন, আমি কিভাবে বোঝানো যায় আপনাদের। ধরেন এটাতে ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে এইচটিএমএল এর একটা পার্ট, এবং এটাতে যখন ক্লিক করতেছে আরেকটা জিনিস আসতেছে, তাই না? দুইটা জিনিস আসতেছে। তো দুইটা বিষয়ের মধ্যে একটা কি সংযোগ স্থাপন। হুম। ধরেন এটা একটা এইচটিএমএল এলিমেন্ট, এলিমেন্ট, বুঝতেছেন? এটা একটা এইচটিএমএল এলিমেন্ট। হিসাবটা এভাবে করেন যে এই এইচটিএমএল এলিমেন্টে যখন আমি ক্লিক করব, তখনই মাত্র এইচটিএমএল অ্যানাদার যে এলিমেন্ট, সেই এলিমেন্টটা কি হবে? ওপেন হবে। বুঝতেছেন? ওপেন হবে। তো মাঝপথে কে লাগবে? এটাতে ক্লিক করব, তাহলে এটা এটা ওপেন হবে। এই জিনিসটা করার জন্য আমাদের একটা ঘটক লাগবে না? এই ঘটকের নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এ জাস্ট কি করে, এটার সাথে এটা একটা সম্পর্ক স্থাপন করে দেয়, যে তোমাকে ক্লিক করলে তুমি এটা এটা করে ফেলবা। হিসাব শেষ। জাভাস্ক্রিপ্ট মূলত একটা ওয়েবসাইটকে এতটুকু দিয়েই শেষ না, আর অনেক অনেক কাজ আছে ভাই। এত পাওয়ারফুল একটা সিস্টেম, একটা পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, চিন্তাও করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সম্পূর্ণ ওয়েবসাইট ডেভেলপও করা যায়, কমপ্লিটলি তৈরি করা যায়। এই যে যারা মার্ন স্ট্যাকে আছে, মার্ন স্ট্যাক, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনাদের আমি ধারণা দিব, অসুবিধা নাই। তারা দেখা যাচ্ছে সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট বেজ ওয়েবসাইট তৈরি করে, সুপার ফাস্ট। ওকে, তো এরকম। আমার কথা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা বুঝছেন কিনা আপনারা একটু আমাকে বলেন। আমরা তিনটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে এইচটিএমএল, আরেকটা সিএসএস, আরেকটা নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন আমাকে বলেন আপনারা, এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে এই সম্পর্কটা, রিলেশন, রিলেশন বিটুইন দেম, এটা আপনারা বুঝতে পারছেন কিনা? সম্পর্কটা আসলে কি? জাভাস্ক্রিপ্ট আর জাভা দুইটা আলাদা জিনিস ভাইয়া। জাভা এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা জিনিস। ওটা সম্পূর্ণ আলাদা। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে মূলত ওয়েবের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, ওয়েবের ক্ষেত্রে। আর জাভাটা বিশেষ করে আপনার কি বলা যায়, জাভাটা যেমন আপনারা আপনাদের বাসায়, আপনাদের বাসায় হচ্ছে বিভিন্ন কি আছে, এই যে ফ্যান আছে না? এই ফ্যানেও বিভিন্ন সার্কিট টার্কিট আছে, সার্কিট,
ইলেকট্রিক নিয়ে যারা পড়াশোনা করে তারা বিশেষ করে জাভা নিয়ে কাজ করে, ট্রিপলি নিয়ে যারা পড়াশোনা করে, তো এই যে বিভিন্ন সার্কিট ডিজাইন বা সার্কিট গুলো তৈরি করার ক্ষেত্রে জাভাগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে আর কি। বুঝতে তো পারছেন? আমরা একসময় জাভা ফোন ইউজ করতাম, একটা সময় ছিল, তো একটা সময় ছিল যখন জাভা ফোন ইউজ করতাম, বাট ওই যে অ্যান্ড্রয়েড যখন চলে আসলো, তো অ্যান্ড্রয়েড আসার পরে তো জাভা ফোনগুলো বন্ধ হয়ে গেল। ইভেন আপনার যে বাটন ফোনগুলো ইউজ করেন, বাটন ফোন, নোকিয়ার বিভিন্ন ফোন আছে না, এখনো এগুলো জাভাতে, জাভা ফোন আর কি। হ্যাঁ, ডেস্কটপ অ্যাপস, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, যাই হোক। তো এই তিনটার বিষয়ে একটা গাইডলাইন পাইছেন, রাইট? কিভাবে কাজ করতে হয়। তা আমাদের ডিজাইন কিন্তু আসলে এখানেই শেষ না, সরি, ডিজাইন তো শেষ, ডেভেলপমেন্টের কিছু বিষয় আছে, সে বিষয়গুলো আমি আপনাদের একটু বুঝাবো। এতটুকু বুঝছেন কিনা আগে এটা ইনশিওর করেন। আদরে আমি একদিনে সব শিখিয়ে দিলাম, পরে আপনারা দেখা যাচ্ছে কিছু বুঝতেছেন না, বাসায় গিয়ে ভুলে গেলেন, তাহলে একটু মুশকিল। এই লাইনটা একটু মনে রাখতে হবে আপনাদের। এতক্ষণ যা পড়াইছি কিছু মনে না রাখলেও অসুবিধা নাই, এই তিনটা জিনিস মনে রাখলেই চলবে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটার বৈশিষ্ট্য, এই বিষয়গুলো। রাইট, রাইট। ওকে, সো এখন আসেন, ডিজাইনের কাজ তো শেষ, আমাদেরকে এখন কি করতে হবে? ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, তাই না? আচ্ছা, সরি, এটা ডিজাইন, ডিজাইনের কাজ শেষ, ডেভেলপমেন্ট কিভাবে করব আমরা? আচ্ছা, তো ডেভেলপমেন্টের হিসাবটা কি দেখেন। ডেভেলপমেন্ট মানে কি বলেন তো আপনারা একটু। ডেভেলপমেন্ট মানে আসলে আমরা কি বুঝি নর্মালি? এটা বাংলা যার যেটা মনে হয় সেটাই বলেন, কোনো অসুবিধা নাই। ডাটাবেস টাটাবেস এগুলো আমাকে বলার দরকার নাই। আহ, ওগুলো তো ধরেন আপনারা এমন ভাবে অ্যান্সার দিবেন যেটা একদম ধরেন মানে কি সাধারণ মানুষও বুঝবে, এভাবে। উন্নয়ন, হ্যাঁ, এটা এটা সুন্দর, আগের অবস্থা থেকে উন্নতি, ডেভেলপ, হ্যাঁ, তৈরি করা ব্যাক এন্ড পার্ট, আচ্ছা, ডাটা ট্রান্সমিশন, হুম, ওকে। আচ্ছা, ডেভেলপমেন্টের পার্টটা আমি আপনাদের কিভাবে বোঝাই একটু দেখেন। ডেভেলপমেন্ট মানে আপনারা যেটা চিন্তা করছেন ওইটাই, উন্নয়ন করা আর কি, হ্যাঁ। বা দেখা যাচ্ছে প্রক্রিয়াজাত করা, বা বিভিন্ন কিছু হতে পারে। একটা হিসাব দেখে আপনাদের, এই যে ফেসবুকের কথাই বলি। ফেসবুকে আমরা প্রথমত কি করছিলাম বলেন তো? ফেসবুকে যখন আপনারা চালানো শুরু করলেন, প্রথমে আমরা কি করলাম? ফেসবুকে ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট তৈরি করলেন। এরপর ফেসবুক আমরা কি করি? আমরা লগ ইন করলাম। এরপর কি করলাম? ফেসবুকে আমরা বিভিন্ন রকমের পোস্ট আমরা করতেছি, তাই না? ফেসবুক দিয়েই বলি। এই পোস্টে আমরা গিয়ে রিয়াক্ট করতেছি, রিয়াকশন দিচ্ছি, তারপর কি করতেছি? লাইক দিচ্ছি, কমেন্ট করতেছি এখানে, তাই না? শেয়ার করতেছি, অনেক কিছু কিন্তু করে ফেলছে এখানে। আর অনেক অনেক ফাংশনালিটি কিন্তু ফেসবুকের মধ্যে আসলে রয়েছে, আছে না? আছে কি না? ফেসবুক অনেকে অ্যাড দেয়, ফেসবুক অনেক রকম বিষয় থাকে, তাই না? তো দেখেন, ফেসবুকে এই যে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, এই অ্যাকাউন্ট তৈরি করা, এটা কিন্তু ফেসবুকের একটা ফাংশন তৈরি করা আছে। যদি আমি ফেসবুকের মধ্যে বা ফেসবুকে আপনি গেলেন, অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন পাইলেন না, হলো? এটা কিন্তু হলো না। তো ফেসবুক কি করে রাখছে তাদের এই সাইটে? তারা অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন রাখছে। আপনি যখন ফেসবুকে যাবেন, প্রথমে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, রাইট? এরপর কি করতেছেন? আপনি লগ ইন করতেছেন। ইভেন অ্যাকাউন্ট তৈরি করার সময় ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছে, ওইগুলো দিয়েই লগ ইন করতে হচ্ছে। পোস্ট করছেন, রিয়াক্ট করতেছেন। তো এই যে এই এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ফাংশন, প্রত্যেকটা কিন্তু এক একটা অপশন বা ফাংশন বলতে পারেন। এইরকম শত শত ফাংশনালিটি, এরকম শত শত ফাংশনালিটি একটা ওয়েবসাইটের মধ্যে আসলে থাকে, থাকে। এবং এই ফাংশনালিটিগুলো প্রতিনিয়ত কি করা হয়? আপগ্রেড করা হয়ে থাকে। ইভেন আপনারা জানেন কি না, এই ফেসবুকের মতো যে ওয়েবসাইটগুলো ভাই প্রতিদিন আপডেট হচ্ছে। আপডেট মানে কি জানেন? প্রতিদিন তারা নতুন নতুন অপশন তারা আসলে তৈরি করতেছে এখানে। এই যে নতুন নতুন অপশন আসলে তারা তৈরি করতেছে, এটাকে আমরা কি বলতেছি? ডেভেলপমেন্ট বলতেছি। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারলাম আপনাদের? ডেভেলপমেন্টের মূল বিষয়টা হচ্ছে ওয়েবসাইটটাকে যেন একজন ইউজার ব্যবহার করতে পারে। ডিজাইনের কাজ তো জাস্ট সামনে থেকে দেখা, ডিজাইনের কাজ জাস্ট সামনে থেকে দেখা, বাট ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এটা ভেতর থেকে বিভিন্ন ফাংশনালিটি তৈরি করা থাকে, যেন একজন ইউজার এটাকে ইউজ করতে পারে, ইউজেবিলিটি করার জন্যই এই ডেভেলপমেন্টের ফিচারগুলো, যেটা প্রতিনিয়ত পরিবর্তন মানে আপডেট হতে থাকে, করা হয়ে থাকে। বুঝতে পারছেন? হুম, ক্লিয়ার সবাই? ডেভেলপমেন্টের বিষয়টা
মানে বেসিক্যালি এতটুকু আপনারা বুঝছেন কিনা? আচ্ছা, ক্লিয়ার? বুঝতে না পারলে আমাকে বললেন। আচ্ছা, ডেভেলপমেন্ট দুই রকম। ডেভেলপমেন্ট দুই রকম। একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। একটা কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর একটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি, এটা আপনারা আস্তে ধীরে বুঝবেন, বাট আমি সিম্পলি আপনাদের একটু বলে রাখি। ডেভেলপমেন্ট দুইভাবে করা হয়, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো নর্মালি আপনার কিন্তু ফ্রন্ট এন্ড ডিজাইনের হিসাবটা আগেই করে ফেলছেন, তাই না? ফ্রন্ট এন্ড ডিজাইনের যে বিষয়টা, এটা তো আগেই ক্লিয়ার আপনারা। ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য জাস্ট এই তিনটা জিনিস লাগে, এইচটিএমএল সিএসএস, হলেই শেষ। বাট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এই জিনিসটা আসলে কি, এই ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝতে হবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের হিসাবটা, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই আলাদা জিনিস। অনেকে আমরা যদি এক করে ফেলি, হ্যাঁ, বাট এই দুটো কিন্তু আলাদা জিনিস সম্পূর্ণ। ফ্রন্ট এন্ড বলতে যেমন দেখেন, যখন নর্মালি আমরা একটা ফেসবুকে যাচ্ছি বা ফেসবুক সাইট ইউজ করতেছি, দেখেন এখানে আমরা বিভিন্ন সময় পোস্ট করতেছি, তাই না? তো এই পোস্টগুলো আমরা কোথা থেকে করতেছি খেয়াল করে দেখেন। পোস্ট করার জন্য একটা অপশন দিচ্ছে। এখানে আমি এখানে লিখলাম হাই, ঠিক আছে? এটা আমি অনলাইন করে পোস্ট করলাম, দেখেন পোস্ট করার সাথে সাথে এটা আমাদের টাইম লাইনে চলে আসতেছে। এটা আমি কোথা থেকে সাবমিট করলাম? এই জিনিসটা কিন্তু আমি সাবমিট করলাম আমাদের ফ্রন্ট এন্ড থেকে, তাই না? ফ্রন্ট এন্ড থেকে কিন্তু এটাকে আমি সাবমিট করলাম ফ্রন্ট এন্ড থেকে, মানে ফ্রন্ট সাইড থেকে। একটা ওয়েবসাইটের দুইটা অংশ, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। ফ্রন্ট সাইড থেকে এটাকে আমি পোস্ট করে দিলাম। তো নর্মালি এই জায়গায় আমি এই যে পোস্ট করলাম, পোস্ট করার পর আমি যে পোস্টটা করতেছি এই জিনিসটাকে ডেভেলপ করতে হয়, ঠিক আছে? তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মূল কাজ হচ্ছে একজন ইউজার ওপর থেকে আর কি, ফ্রন্ট সাইড থেকে যেটাকে কাজ করতেছে। ওকে, এই হচ্ছে মেন ফ্যাক্ট। আর ব্যাকএন্ডের যে বিষয়টা, এটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আসে, যেটা বিশেষ করে ডাটাবেজ রিলেটেড। হ্যাঁ, ডাটাবেজ রিলেটেড যে বিষয়টা কি, টোটালি বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে পারে, বিভিন্ন লজিক্যালি হিসাব নিকাশের যে বিষয়গুলো থাকে সেগুলো করে। ওভারঅল বলতে পারেন একটা সফটওয়্যার আর্কিটেকচার। আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারেন মানে আপনি নিজেকে একজন সফটওয়্যার ডেভেলপার বলতে পারেন। একজন সফটওয়্যার ডেভেলপার আপনি নিজেকে বলতে পারেন, অসুবিধা নাই। কারণ ব্যাকএন্ড ডেভেলপারেরও যা কাজ, সফটওয়্যার ডেভেলপারদেরও কিন্তু সেম সেম কাজ, আর কিচ্ছু না। তো এখানে বিভিন্ন ডাটাবেজ রিলেটেড বিভিন্ন বিষয় আসলে এখানে উঠে আসে। আমি কি বুঝাতে পারলাম? তো এই জিনিসটা আপনাদের এখনই মাথার মধ্যে আমি আসলে দিতে চাচ্ছি না ওইভাবে, আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ আসবে আর কি। তো ডেভেলপমেন্ট দুইভাবে করা যায় এবং এখানে পার্থক্য আছে, এই জিনিসটা আপনাদের একটু বুঝে রাখেন। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য যেমন বর্তমানে লেটেস্ট কিছু বিষয়ের নাম বলি, লাইক রিয়্যাক্ট আছে, আমরা তো নাম শুনছি রিয়্যাক্ট, তাই না? জাভাস্ক্রিপ্টের। তারপরে কি আছে, রিয়্যাক্টের সাথে যেমন রিডাক্স আছে। হুম। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে ডাটাবেজ রিলেটেড সাপোর্ট পাওয়ার জন্য আমরা ফায়ারবেজ ইউজ করে থাকি গুগলের। বিশেষ করে যারা মোবাইল অ্যাপস তৈরি করে তারাও নিয়ে কাজ করে। জ্যাসন টাইপের বিভিন্ন ডাটাবেজ বা ফ্রন্ট এন্ডের জন্য কাজ করে। হুম। তারপরে কি, এরকম অনেক কিছু আছে, নেক্সট জেএস আছে, অনেক কিছু ফ্রন্ট এন্ডের জন্য। তো নর্মালি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, অসুবিধা নাই। একটা ক্লাসে আমি আপনাদের দিতে থাকলে অনেকে আসলে মনে রাখতে পারবেন না। তো এতটুকু আমাকে বলেন বুঝতে পেরেছেন কিনা। আমি ওয়েব টেকনোলজি নিয়ে অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করেছি আজকে, বিশেষ করে এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আপনাদের একটু একটু করে পরিচয় করে দিতে যাচ্ছিলাম। ক্লিয়ার হয়েছেন? জেকুইরি নিয়ে, আচ্ছা। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের লাইব্রেরি রয়েছে আর কি। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি, সেই লাইব্রেরিগুলো আপনি একটু গুগল সার্চ করে দেখবেন। আমি একটু দেখাই। আমি গুগলে সার্চ করলাম জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের মধ্যে বিভিন্ন লাইব্রেরি আসলে তারা তৈরি করে রাখছে। ওকে, আসতেছে না এখানে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সার্চ করি, লাইব্রেরি লিস্ট লিখে সার্চ করি, তাহলে দিবে। এই যে দেখেন, দেখেন জাভাস্ক্রিপ্টের মধ্যে বিভিন্ন লাইব্রেরি রয়েছে আর কি। তো লাইব্রেরির মধ্যে যেমন আমি অলরেডি একটা বললাম রিয়াক্ট, ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য যেটা প্রয়োজন পড়ে, এই যে এই যে রিয়াক্ট ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দ্যাট এইমস টু মেক বিল্ডিং ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট মোডস সিমলেস আর কি। হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আপনার কি, এই যে jQuery, দেখেন jQuery ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ডিজাইন টু সিম্পলিফাই এইচটিএমএল ডম। এইচটিএমএল ডম বুঝতে হবে এই ক্ষেত্রে আপনাদের একটু। তো ডম মিনস হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল,
আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড করব বা একটা ওয়েবসাইটের দুইটা বিষয় থাকে। এগুলো আসলে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে, আপনারা অনেকে বুঝবেন না, বাট বোঝার দরকার নাই। আমি বলি, আপনারা শুনেন। এই যে আমরা যে ডিসপ্লেটা দেখছি না, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডকুমেন্ট। আমরা যে ডিসপ্লেটা দেখছি, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট। দেখেন, দুইটা হিসাব থাকে ডকুমেন্টে। একটাকে বলা হচ্ছে আমরা ডম বলে থাকি, আর একটাকে বলে থাকি বম। ঠিক আছে? এই বম কিন্তু এই অন্য বম না। ডম বম এই দুটো জিনিস থাকে। তো ডম মিনস হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, অ্যান্ড বম মিনস হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল। যে কোয়েরি মূলত কাজ করে এই ডম নিয়ে। এই ডম নিয়ে মূলত কাজ করে। ডম নিয়ে কি কাজ করে একটু বলি। ডম মিনস ডকুমেন্ট অবজেক্ট মডেল। ধরুন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এখানে একটা অবজেক্ট চলে আসলো। এটা চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, বাট ওই যে একটা বিষয় আমি বলছিলাম আপনাদের, 100 লাইনের কোড আমি মাত্র 1 লাইনে করে ফেলবো। তো জাভাস্ক্রিপ্টে করলে 100 লাইন, বাট যখন আমি যে কোয়েরি দিয়ে করে ফেলছি, এই জিনিসটা জাস্ট 1 লাইনের কাজ, 1 লাইনের কোডের কাজ। যে কোয়েরি আপনার কোডকে শর্ট করে দিচ্ছে। তো এটাই বলছে যে কোয়েরি ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ডিজাইন টু সিম্পলিফাই এইচটিএমএল ডম, ট্রি ট্রাভার্সাল অ্যান্ড ম্যানিপুলেশন। আমি কি বোঝাতে পারলাম? এই ওয়াহিদ ভাই, আপনি ক্লিয়ার সবাই? লাইব্রেরি জিনিসটা কি? যেমন গিটহাব থেকে লাইব্রেরি নামিয়ে কাজ করতে বলে। গিটহাব থেকে লাইব্রেরি নামিয়ে কাজ করতে বলে বলতে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ লাইব্রেরির কথা বলে। আচ্ছা, লাইব্রেরির আসলে কি? নর্মালি চিন্তা করবেন, আসলে যখন মাথার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে জ্ঞানজাম পাকবে, ওই জিনিসটা নর্মালি চিন্তা করবেন, লাইব্রেরি মানে কি? প্রোগ্রামিং এর ভাষা বাদ। নর্মালি লাইব্রেরির কাজটা কি বলেন তো? যেখানে কি মানুষ বই টই পড়ে নাকি? আমরা লাইব্রেরিতে কেন যাই? একটা লাইব্রেরিতে যাচ্ছি, যেন অনেক বই আছে, বিভিন্ন রকমের বই আছে, স্টোর, রাইট? তো লাইব্রেরি মিনস হচ্ছে এই রিলেটেড যত বই আছে, সবগুলো দেখা যাচ্ছে এখানে আপনি পাবেন। বুঝতে পারছেন? আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি অন্য কোনো জায়গায় আসলে নাই। লাইব্রেরি একমাত্র জাভাস্ক্রিপ্ট, এটাই আসলে ব্যবহার হয়। আর ফ্রেমওয়ার্ক, আর একটা বিষয় আছে। ফ্রেমওয়ার্কটা হচ্ছে কি? ফ্রেমওয়ার্ক দেখা যাচ্ছে বলতে পারেন কি বলা যায়, দ্যাটস এ ইনস্ট্যান্স, যেটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্স অফ মাদার আর কি, লাইক সিএসএস। এই সিএসএস এর একটা ইনস্ট্যান্স মানে কি? নর্মালি কি বলা যায়, বাংলায় কি বলতে পারি আমরা এটাকে? মানে ব্যাপারটা এরকম, সিএসএস থেকে ধরুন বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে, মানে সিএসএস এর টোটাল ক্লোন কপি কিন্তু বুটস্ট্র্যাপ। টোটাল ক্লোন, সিস্টেমটা আলাদা। ঠিক আছে? বিষয়টা এরকম। আর লাইব্রেরির কাজগুলো কি? ওই যে বলছে একটু আগে যে সিম্পলিফাই করে, সিম্পলিফাই করতেছে মানে সহজ করে দিচ্ছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি 100 লাইনের একটা কোড যে করে দিয়ে মাত্র 1 লাইনে করে ফেলতেছেন, সিম্পলিফাই করতেছে। এটাকেই সিম্পলিফাই বলা হচ্ছে, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? এই যে লাইব্রেরিগুলোর ফ্রেমওয়ার্কসে অ্যাড থাকে। ফ্রেমওয়ার্কে অ্যাড, হ্যাঁ থাকে, অনেক সময় থাকে। থাকে, এটা থাকে অনেক সময়, থাকে বা করা যায়। ঠিক আছে? আচ্ছা। তো যাই হোক, আপনাদের অনেক অনেক কনফিউশন আসলে তৈরি হবে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। কারণ আমরা অনেকে আছে একদম নতুন, এই সেক্টরের সাথে মাত্র পরিচিত হতে যাচ্ছে। তবে হ্যাঁ, মোটামুটি যখন এই সেক্টরের ভিতর ঢুকে পড়বেন, তখন দেখবেন আপনাদের এই বিষয়গুলোর সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবেন। ঠিক আছে? তো সব কিছুর শেষ একটাই বলে রাখি, ভাই, ওয়েব টেকনোলজি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটাই বলেন না কেন, এত বড় একটা সেক্টর কল্পনাও করতে পারবেন না। তবে একটা গুড নিউজ আপনাদের জন্য আছে। ধরেন আমি ভাই বিগত 5 বছর যা শিখছি, আমি ধরেন মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আমার গ্রাজুয়েশনের পর থেকে, প্রায় 2015 এরপর থেকে কাজ করি। তো মজার বিষয় হচ্ছে, বর্তমানে ধরেন 5 বছর আমি যে জিনিসটা শিখছি না, সেই জিনিসটা 1 বছরের মধ্যে শিখে ফেলা যায়। কি কি শেখা যায় আমি একটু বলি। বর্তমানে বিভিন্ন মাইক্রো সার্ভিস আছে আর কি, মাইক্রো সার্ভিসের বিভিন্ন সিস্টেম তৈরি হয়েছে, যে একটা সিস্টেমে তৈরি করলে সব সিস্টেমে পেয়ে যায়। নর্মালি যেমন বর্তমানে সফটওয়্যার কোথায় ব্যবহার করা হয়? আপনার মোবাইল অ্যাপস ইউজ করতেছেন, ধরেন আপনার একটা প্রতিষ্ঠান, নাম দিই প্রাণ কোম্পানি, বা কি বলা যায়, একটা নাম দিলাম ইসলামী ব্যাংক। তাদের ব্যাপারটা মাইক্রো সিস্টেমটা একটু বেশি জটিল আর কি। একটা ব্যাংকের কথা বলি, আপনার সাথে সময় দিচ্ছে, আপনাদের কি তাড়াহুড়া আছে নাকি? আপনাদের কি তাড়াহুড়া আছে? আমি আজকে অন্য কোনো টপিক দেখাচ্ছি না, তো এই জন্য আপনাদের সাথে জাস্ট একটা আড্ডা বলতে পারেন। এটা জাস্ট আড্ডা, আর কিচ্ছু না। আমি আজকে কোনো কিছুই শিখাচ্ছি না আপনাদের। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনারা যদি পরম মানে
অ্যাক্সেস দেন, আমি কন্টিনিউ করব। এগুলো আপনাদের জানলে ভালো লাগবে, মানে একটা শিখার একটা জিনিস শিখছেন সেটার প্রতি আগ্রহ তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো বাই দ্য ওয়ে, ধরেন একটা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক কি কি মেনটেন্স করে দেখেন। প্রথমত তাদের লোকাল ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে হয়। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের যে ইনফরমেশনগুলো তাদের টোটাল অনেক সিক্রেট। এক ব্যাংক টু আরেক ব্যাংক থাকে না, তাদের সাব ব্যাংক, সাব ব্রাঞ্চ, অনেক কিছু থাকে। তারপরে কি থাকে তাদের, ধরেন মেনটেন্স লিখলাম ব্রাঞ্চ, ব্রাঞ্চ মেনটেন করতে হয়। তাদের থাকে এটিএম, এটিএম থাকে। ক্যাশ উইথড্র করছেন ব্যাংকে কিন্তু মেসেজ চলে যায়, আপনার ফোনে মেসেজ যাচ্ছে। আপনার ফোনের কি, ফোনের সিস্টেম, বা এখানে এমএফএস সিস্টেম থাকতে হবে, মোবাইল ফিনান্স সার্ভিস। এখানে বিভিন্ন অ্যাপস থাকতে পারে ব্যাংকের, বা ইসলাম ব্যাংকের অ্যাপস আছে। তারপর কি আছে, আর কি থাকতে পারে, অ্যাপস আছে, হ্যাঁ ওয়েবসাইট আছে, ওয়েবসাইট পোর্টাল আছে তাদের, তাই না? ওয়েবসাইটের পোর্টাল আছে, ওয়েবসাইট থেকে আমরা কি মানে ব্যালেন্স কিন্তু লেনদেন করতেছি। তো এই কয়টাই ধরেন ব্রাঞ্চ। তাদের বিভিন্ন এটিএম বুথ, সারা দেশব্যাপী এটিএম বুথ আছে। মোবাইল ফিনান্স সার্ভিস বা মোবাইলের মাধ্যমে আছে না, যেমন বিকাশ, ঠিক আছে, ইসলাম ব্যাংকেরও কিন্তু অ্যাপস আছে। কি জানো নাম, সেলফিন না কি জানো, অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, অনেক কিছু। তো দেখেন ইসলাম ব্যাংক এত কিছু কিভাবে মেনটেন্স করে, তাদের এত কিছু কিভাবে মেনটেন্স করে। আপনি এটিএম থেকে টাকা তুলতেছেন, ব্যাংকে অটোমেটিক্যালি চলে যাচ্ছে ইনফরমেশন, বা ব্যাংক থেকে সেগুলো অ্যাক্সেস করতেছে। আর সেম ভাবে আপনি দেখা যাচ্ছে আপনার মোবাইল অ্যাপস দিয়েও কিন্তু সবকিছু মেনটেন করে ফেলতেছেন। তো ওভারঅল এই যে টোটাল প্রসেস, এই প্রসেসগুলোর জন্য একটা সিস্টেম ইউজ করতে হয়, সেটা হচ্ছে মাইক্রো মাইক্রো প্রসেস বা মাইক্রো সিস্টেম। বড় বড় কোম্পানিগুলো এই প্রসেসে কাজ করে। বিভিন্ন ইয়ে আছে তাদের, হচ্ছে বিভিন্ন আপনার কি, ওই যে ডিটেল পারচেস করার জন্য, রিটেল পারচেস করে না পস মেশিন, যেটা আর কি, ওই যে আমার মনে হচ্ছে না, রিটেল পারচেস, আপনার মনে নাই? পস মেশিন, যেটা ছোট ছোট ডিভাইস দেখবেন আপনার শপিং করছেন দিয়ে দিচ্ছে, এগুলো মেনটেন্স করে। বুঝতেছেন কত হিসাব নিকাশ, এই যে এত 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 হিসাব নিকাশ, সবকিছু কিন্তু তারা একটা সিস্টেম দিয়েই মেনটেন্স করে, একটা সিস্টেম দিয়েই। তো তার জন্য যেমন তারা হচ্ছে আপনার বিভিন্ন সিস্টেম ব্যবহার করতে পারে। তো এই জিনিসটা বোঝানোর এইটাই উদ্দেশ্য। ধরেন বর্তমানে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, লাইক জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্ট বেস আপনি ধরেন মার্ন স্ট্যাক শিখে ফেলছেন। মার্ন স্ট্যাক, মার্ন স্ট্যাকের নাম তো শুনছেন, মার্ন স্ট্যাক, মঙ্গোডিবি, তারপর এখানে হচ্ছে এক্সপ্রেস জেএস, হ্যাঁ, রিয়্যাক্ট, নেক্সট, কয়েকটা ল্যাঙ্গুয়েজের কম্বিনেশন মার্ন স্ট্যাক তৈরি। বুঝলেন, আমি একটা দিয়ে বোঝাচ্ছি আপনাদের। যেমন হচ্ছে এটা ডাটাবেজ মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস জাভাস্ক্রিপ্টের ওই যে একটা লাইব্রেরি, রিয়্যাক্ট, এবং হচ্ছে নেক্সট, নেক্সট জেএস। এই কয়টা জিনিস মিলে দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ সময় লাগতেছে ধরেন 1 থেকে 1.5 বছর, ধরেন 1.5 ইয়ার্স লাগতেছে, সময় লাগতেছে আপনার শিখতে। ধরেন ভালোভাবে শিখলে বাংলাদেশে অনেকে 6 মাসে শিখাই দেয়। ঠিক আছে, অনেকে 6 মাসে মাত্র শিখাই দেয়। তো এই জায়গায় দেখা যাচ্ছে আপনাদের এই মার্নিসটাকে মাত্র 1.5 বছর সময় দিলে আপনি কি কি পাচ্ছেন দেখেন। মার্নিসটাকে 1.5 বছর সময় দেওয়ার পরে আপনি এখানে ওয়েবসাইট তৈরি করে ফেলতেছেন। ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বলেন ব্যাক এন্ড বলেন সব, ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড দুইটাই শেষ। ঠিক আছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই শেষ। তারপরে কি, আপনি সেম ভাবে অ্যাপস তৈরি করে ফেলতেছেন, মোবাইলের অ্যাপস। আলাদাভাবে আপনাকে শিখতে হচ্ছে না, মোবাইল অ্যাপসটা আপনার তৈরি হয়ে যাচ্ছে। আপনি এটিএম ইন্টিগ্রেশন করবেন, হয়ে যাচ্ছে। আপনি যে কোনো ডিভাইস যদি ইন্টিগ্রেট করতে চান, জাস্ট এই একটা সিস্টেম শিখেই হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন তো? তো ওভারঅল মানে টাইমটা কত কনজিউম কিন্তু হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন মানি স্ট্যাক আসছিল না, তখন কি হইলো, তখন একজাক্টলি আপনার আমরা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, লাইক পিএসপি, এসপি, এখনো চলে। বাট এগুলো কি, এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার মানে এত এত সুবিধা কিন্তু দিতে পারে না। পিএসপি দিয়ে আপনি দেখবেন না বিভিন্ন মোবাইল অ্যাপস তৈরি করতেছে, ব্যাপারটা এরকম। তো বিষয়টা তো বুঝতেই পেরেছেন। তো এই জন্য একটা সময় সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা আসতো, তাদের মোটামুটি ওরকম 4-5 বছর সময় লাগতো টোটালি কমপ্লিট করতে, ওরকম 5 ইয়ার্স টাইম লাগতো। এখন কেউ যদি বলে যে আসলে 1 বছর 2 বছর, ভাই এটা কখনোই পসিবল না, সময় লাগে। বুঝতেছেন? তো এই জিনিসগুলো বর্তমানে দেখেন আপনি মাত্র 1-1.5 বছর সময় দিয়ে আপনি কমপ্লিটলি শিখে ফেলতেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। বিভিন্ন লাইব্রেরি, তারপর কি বিভিন্ন ফ্রেমওয়ার্ক, এগুলোর কারণে এটা পসিবল, আর কিচ্ছু না। বুঝছেন? আচ্ছা।
এই হচ্ছে বিষয়। এপিআই নিয়ে কি বলবো? এপিআই নিয়ে আপনাদের আহ, বলা যায়, অসুবিধা নাই। এপিআই এর মূল কাজটা আসলে কি? এপিআই অলরেডি কিন্তু আপনাদের আমি একটা বিষয় বলেই দিয়েছি, দেখেন। যে ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেম ভাবে আপনি পজ মেশিন মেনটেন্স করতেছেন। তো নর্মালি আমাদের কি করতে হচ্ছে, আমাদের এপিআই এর মাধ্যমে জাস্ট কিন্তু একটা রিকোয়েস্ট যায়, আর কিচ্ছু না। একটা সার্ভার, এভাবে বোঝানো যায়। ধরেন এটা একটা থার্ড পার্টি সার্ভার। কি সার্ভার? সার্ভার নাম দিলাম ধরেন বিকাশ, ধরেন এটার নাম দিলাম ধরেন বিকাশ। এন্ড ধরেন এটা হচ্ছে আপনার একটা দোকান, এটা একটা আর একটা দোকান, এটা আর একটা, তিনটা বিজনেস প্রতিষ্ঠান। এখন আপনার বিকাশে, বিকাশে দেখা যাচ্ছে কে লেনদেন করতেছে? বিকাশ আপনাকে কি একটা এপিআই দিয়ে দিচ্ছে, মানে কি? এপিআই দিয়ে দিচ্ছে এটা, যে একজাক্টলি এই এপিআইটা ইউজ করে সে পারচেস করবে। আমি যখন আপনার এই ওয়েবসাইটে এসে একটা রিকোয়েস্ট দিচ্ছি পারচেস করার জন্য, দিচ্ছি না, ধরেন একটা প্রোডাক্ট অর্ডার দিলাম। তো যখন প্রোডাক্টটাকে অর্ডার দিচ্ছি, এটা কোন সাইট থেকে বলেন তো? এটা আপনার নিজের সাইট ধরেন, এটা আপনার নিজের একটা ই কমার্স সাইট। এখন এখানে আপনি একটা প্রোডাক্ট পারচেস করে অর্ডার দিলেন আপনার সাইট থেকে। এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? বিকাশের সার্ভারে যাচ্ছে। বিকাশের সার্ভারে যাচ্ছে। বিকাশ সার্ভার যখন এটাকে গ্রান্ট করে দিচ্ছে যে ওকে, এটা হচ্ছে একটা কি বলা যায়, একটা রাইট, একটা রিকোয়েস্ট। হুম, মানে রিকোয়েস্টটা ভ্যালিড রিকোয়েস্ট। যখন সে ভ্যালিড রিকোয়েস্ট করে দিচ্ছে, দেন ইউজারের বিকাশ থেকে টাকাটা কেটে নিচ্ছে তারা। বুঝছেন? তো এক্সাম্পল দিলাম এই জন্য যাতে করে আপনার বিষয়টা বুঝতে পারেন। তো সেম ভাবে আপনাকে একটা এপিআই, একটা এপিআই অ্যাক্সেস দিছে, জাস্ট এপিআই অ্যাক্সেসটা আপনার ওয়েবসাইটে ইউজ করতেছেন, ইউজ করে সেটা করে ফেলতেছেন। তবে এপিআই তৈরি করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন রকমের, লাইক পিএসপি শিখতে হয় অথবা ASP.NET শিখতে হয়। এরকম বিভিন্ন কিছুতে আমরা এই এপিআই আসলে তৈরি করে থাকি। ওকে, বুঝতে পারছেন এপিআই নিয়ে? ক্লিয়ার? এপিআই এর কাজ হচ্ছে জাস্ট আপনাকে একটা অ্যাক্সেস দিবে আমার ওয়েবসাইট, আমি আপনাকে একটা অ্যাক্সেস দিব, যেখান থেকে আপনি জাস্ট একটা কি করবেন, একটা কাজ করবেন। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে আমরা কোথায় থেকে শুরু করব। এখানে আরো অনেক কথা আছে, আমি আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। এখন অলরেডি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বা সিএমএস ওয়ার্ডপ্রেস শেখার জন্য। আর ওয়ার্ডপ্রেস আপনারা চাইলে শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস আপনারা শিখতে পারেন চাইলে, খারাপ কিছু না। বিশেষ করে ফ্রিল্যান্স সেক্টরের জন্য ওয়ার্ডপ্রেসের ডিমান্ডটা একটু বেশি। এই জন্য আমি জানি না আপনাদের আসলে টার্গেট কি, আহ, যে আসলে মানে ইনকামের জন্য নাকি ক্যারিয়ার বিল্ড আপের জন্য, বাট আমার কাছে মনে হয় বিশেষ করে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট সেক্টর দিকে আপনারা যেতে যাচ্ছেন, বা এই সেক্টর অনেক বড় একটা সেক্টর, এখানে আমার মনে হয় অ্যাটলিস্ট আপনাদের 1.5 থেকে 2 বছর সময় রাখা উচিত। আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? মানে এই যে এত এত কিছু আলোচনা করলাম ভাই, একটা সিম মানে খুবই ছোট পরিসরে আমি আলোচনা করতে গিয়েও দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে, তাও আলোচনা কিছুই করতে পারিনি। আলোচনা করলে আরো অনেক অনেক আলোচনা আছে, আলোচনা করা যাবে। ঠিক আছে? তো বিষয়টা আসলে দেখেন, ব্যাপারটা এরকম যে এই সেক্টরটা অনেক বড়, তবে অনেক ক্যারিয়ার আছে, ক্যারিয়ারটা অনেক ভালো। আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে চিন্তা করতেছেন যে হয়তো ওয়ার্ডপ্রেসটা শিখে ইনস্ট্যান্ট 1 মাস 2 মাসের কোর্স করে ফ্রিল্যান্সিং সেক্টরে গিয়ে কাজ শুরু করে দেবেন। ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু চ্যালেঞ্জ আছে। কাদের জন্য চ্যালেঞ্জ জানেন? যারা আসলে এই যে কম কাজ জানে, ব্যাপারটা এরকম। বাট যারা কোর লেভেলে কাজ জানে তারা কিন্তু আসলে ফ্রিল্যান্সিং সেক্টর ভালো করতে পারে। এই জন্য আমি আপনার পরামর্শ দিব, ভালোভাবে কাজ শিখেন। ইনকামের উপর ফোকাস না রেখে আমার মনে হয় কাজ শেখাটা আপনাদের জন্য বেটার, বেটার হবে আর কি। ভালোভাবে কাজ শিখেন, দেন আপনার পরবর্তীতে ইনকাম নিয়ে চিন্তা ভাবনা করবেন। এটা হচ্ছে বেস্ট। তো আপনাদের তো ফ্রি সেশন হচ্ছে এটা, অনেকেই আমাকে মানে বিশ্বাস হয়তো করতে পারতেছেন না যে আসলে ভাই ফ্রি ক্লাস আদতে ফ্রি ক্লাস নাকি টাকা পয়সা ক্লাস শেষে চাইবেন। তা আসলে আমি সত্য কথা বলতে আপনাদের বলে, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বিগত 5 ইয়ার্স ধরে, 4 to 5 ইয়ার্স ধরে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে মেন্টরিং আমি করছি। এবং মেন্টরিং করি বাংলাদেশের বিভিন্ন রেপুটেড আইটি ইনস্টিটিউট বা বিভিন্ন প্রতিষ্ঠানে।